This conference will now be recorded. ওকে, তাহলে আমরা বলতেছি যে ইনফরমেশনের সিকিউরিটি এনশিওর করা মানে হচ্ছে এই তিনটা জিনিস এনশিওর করা: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। তো আসলে কনফিডেন্সিয়ালিটি কি, এখন আমাদের এগুলো জানতে হবে যে এই তিনটা জিনিস মানে কি: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। আচ্ছা, কনফিডেন্সিয়ালিটি মানে কি, এটা কি কেউ বলতে পারবেন একটু? কোনো আইডিয়া? হ্যাঁ, গোপন রাখা কারো কাছে না, এর সাথে প্রাইভেসি এরকম বলা যায়। কনফিডেন্সিয়ালিটি আর একটু অন্যরকম, ওই ওর পরের ধাপ আর কি। আপনাদের কোনো আইডিয়া যারা অনলাইনে আছেন? প্রাইভেট কোনো ইনফরমেশন বা এই টাইপের কিছু? প্রাইভেট আসলে না, প্রাইভেট জিনিসটা আর একটা অন্যদিকে যায়। কনফিডেন্সিয়ালিটি হচ্ছে আনঅথরাইজড ডিসক্লোজার অফ ইনফরমেশন, অর্থাৎ যার যে ইনফরমেশন অ্যাক্সেস করার কথা সে ছাড়া অন্য কেউ যেন ওই ইনফরমেশন অ্যাক্সেস করতে না পারে। অর্থাৎ ধরেন আমার কোনো ইনফরমেশন অ্যাক্সেস করার কথা, সাপোজ আমি হচ্ছে একটা ব্যাংকে চাকরি করি, আমার হচ্ছে অ্যাক্সেস আছে যে ডাটাবেজে ঢোকার অ্যাক্সেস আছে, কাস্টমারের ইনফরমেশন দেখার অ্যাক্সেস আছে, মোট কথা কাস্টমারের ইনফরমেশন দেখার অ্যাক্সেস আছে, তার এনআইডি, বার্থ ডেট, এইগুলো আমি দেখতে পারি। এটা শুধুমাত্র আমারই অ্যাক্সেস আছে। হুম তো এইটা যেন আমি ছাড়া অন্য কেউ আর না দেখতে পারে, এই যে প্রোটেকশনটা দেওয়া, এই প্রোটেকশনটাই হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। হ্যাঁ, মানে আমার যে ইনফরমেশন, যার যে ইনফরমেশন দেখার কথা, তার সেই ইনফরমেশন যাতে ব্রেক না হয়, মানে অন্য কেউ না দেখতে পারে, সেই প্রোটেকশন দেওয়াটাই হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। এই জন্য বলা হচ্ছে যে প্রোটেকশন অফ আনঅথরাইজড, মানে আনঅথরাইজড ডিসক্লোজার অফ ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশন ডিসক্লোজ যাতে না হয় আনঅথরাইজডলি, সেই প্রোটেকশন দেওয়াটাই হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। যেমন অনেক সময় বলে না যে ফেসবুকের ডাটা লিক হয়ে গেছে বা লিঙ্কডইনে এত ইউজারের ডাটা লিক হয়ে গেছে, তার মানে এখানে কি হয়েছে? কনফিডেন্সিয়ালিটি ব্রেক হয়েছে। অর্থাৎ যে ডাটা শুধু ফেসবুক কর্তৃপক্ষ বা লিঙ্কডইন কর্তৃপক্ষের দেখার কথা, মানে অ্যাক্সেস ছিল, সেটা হ্যাকারদের অ্যাক্সেসে চলে গেছে। তার মানে আনঅথরাইজডলি এখানে ইনফরমেশন ডিসক্লোজ হয়েছে, তাই না? এই জন্য এখানে কনফিডেন্সিয়ালিটি ব্রেক হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টিগ্রিটি। এখন ইন্টিগ্রিটি মানে হচ্ছে যে আগে ছিল কি যে আনঅথরাইজড ডিসক্লোজার অফ ইনফরমেশন, এইবারটা হচ্ছে আনঅথরাইজড মডিফিকেশন অফ ইনফরমেশন। অর্থাৎ যার যে ইনফরমেশন মডিফাই করার অ্যাক্সেস আছে সে বাদে অন্য কেউ যদি এই ইনফরমেশনটা মডিফাই করতে পারে, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি নষ্ট হলো। আর এই মডিফিকেশন যাতে না হয় বা অন্য কেউ যাতে মডিফাই না করতে পারে, সেটার প্রোটেকশন দেওয়াটাই হচ্ছে ইন্টিগ্রিটি। ওকে, এখানে যেমন ধরেন এই যে ডাটা যে লিক হয়েছে, ধরেন ডাটা লিক করলো না, না করে সে সাপোজ এই ব্যাংকের অ্যাক্সেস নিয়ে নিল, ব্যাংকের কাস্টমারদের অ্যাক্সেস নিয়ে নিল হ্যাকার। নেওয়ার পরে কি করলো, সে ডাটা লিক করলো না যে আমি অ্যাক্সেস পেয়ে গেছি কিংবা এই কাস্টমারের ডাটা লিক পাইছি, কিন্তু ডাটা লিক করলো না। লিক না করে কি করলো, সে তার নিজের অ্যাকাউন্ট নাম্বার বসাই দিল। সাপোজ যখন ট্রানজেকশন হবে ওই অ্যাকাউন্টের পরিবর্তে নিজের অ্যাকাউন্টে চলে যাবে। এই যে মডিফিকেশন, হ্যাঁ, বা তার ইমেইল আইডি বা অন্য কিছু চেঞ্জ করে দিল। হ্যাঁ, এই যে মডিফিকেশনটা, এই মডিফিকেশনটাই হচ্ছে আনঅথরাইজডলি যেহেতু হ্যাকাররা করতেছে, এটাই হচ্ছে ইন্টিগ্রিটি নষ্ট হলো। অর্থাৎ এর প্রোটেকশন দেওয়াটাই হচ্ছে ইন্টিগ্রিটি। আর একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি কি, মানে এটা আমরা সহজেই বুঝতে পারতেছি যে অ্যাভেলেবেল থাকা। হ্যাঁ, মানে ঠিক সবার জন্য উন্মুক্ত, মানে যখন যেটুকু ইনফরমেশন আমার দরকার সেটা যেন আমি পাই। সাপোজ এখন আমি রাত 2:30টার সময় ইচ্ছা হলো যে একটা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এ রেজিস্ট্রেশন করব, তা আমি যেন রেজিস্ট্রেশন করতে পারি, ওই সময় যেন সাইটটা আপ থাকে। এখন ওই সময় যদি আমি সাইট ডাউন পাই, সেটা কি হচ্ছে? অ্যাভেলেবিলিটি নষ্ট হচ্ছে। হ্যাঁ, আনঅ্যাভেলেবল থাকতেছে। যেমন আমরা বিভিন্ন রেজাল্ট পাবলিশ হলে, পাবলিক রেজাল্ট পাবলিশ হলে সরকারি ওয়েবসাইটগুলোতে ঢুকতে পারি না। হ্যাঁ, তো এটা কি হচ্ছে?
অ্যাভেলেবিলিটি নষ্ট হচ্ছে, মানে ওয়েবসাইট এখন আর অ্যাভেলেবেল নাই, আমি সার্ভিস ঠিক মতো পাচ্ছি না। অর্থাৎ যে ডাটা আমি যখন অ্যাক্সেস করতে চাই, যতটুকু অ্যাক্সেস করতে চাই, সেই অ্যাক্সেস করাটাই, মানে সেটা অ্যাভেলেবেল থাকাটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। এখানে অনেকেই আবার অথরাইজড ইউজারের কথাও বলে, যেমন হচ্ছে সাপোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর। এখানে তো সবার, যেমন একটা ওয়েবসাইট সেখানে সবাই অ্যাক্সেস করতে পারে, পাবলিক ফেসিং ওয়েবসাইট, কিন্তু সার্ভার যে অ্যাডমিনিস্ট্রেটর একটা কোম্পানির, সেখানে তার সবাই অ্যাক্সেস পাবে না, তাই না? সেখানে অ্যাক্সেস পাবে কে? শুধুমাত্র যে অ্যাডমিন, সে অ্যাক্সেস পাবে। তো ওই অ্যাডমিন যতটুকু অ্যাক্সেস করতে পারবে, ততটুকু অ্যাক্সেস করার জন্য তার যদি রিসোর্স অ্যাভেলেবেল থাকে, তাহলে হচ্ছে এটা অ্যাভেলেবিলিটি ঠিক আছে। এখন সাপোজ আমি তো অ্যাডমিন না, আমি যে ওই সার্ভারের এখন অ্যাক্সেস চাচ্ছি, কিন্তু আমি তো অ্যাক্সেস পাবো না, এটাই স্বাভাবিক, তাই না? কারণ আমি অ্যাডমিন না, আমি নর্মাল ইউজার, জেনারেল ইউজার। তো আমার জন্য কিন্তু আবার অ্যাভেলেবিলিটি যে এটা নষ্ট হয়েছে এটা বলা যাবে না, কারণ আমি হচ্ছে, আমি মানে আর কি এটাই এক্সপেক্টেড বিহেভিয়ার যে আমি অ্যাক্সেস পাবো না, এখানে শুধুমাত্র অ্যাডমিন অ্যাক্সেস পাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে অ্যাভেলেবিলিটির ব্যাপারটা, যে যার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল সে পাচ্ছে, তাইলে হচ্ছে অ্যাভেলেবিলিটি ঠিক আছে। কিন্তু যদি আবার ওয়েবসাইটের কথা ধরেন আপনি, নর্মাল একটা ওয়েবসাইট, সাপোজ ইসলামী ব্যাংকের ওয়েবসাইট বা গ্রামীণ ফোনের ওয়েবসাইট, এটা তো আর সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরের উপর নির্ভর করতেছে না, মানে অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে এটা সবাই অ্যাক্সেস করতে পারে। আমি ওদের ওয়েবসাইটে ঢুকে দেখতে পারি যে ওদের কি কি ফিচার আছে, কি কি বান্ডেল অফার আছে, এগুলো দেখতে পারি, এটা আমার ইয়ে আছে। তো এখানে কিন্তু যে কেউ অ্যাক্সেস চাইতে পারে, এবং তার যে কেউ অ্যাক্সেস যদি না পায় তাহলে হচ্ছে অ্যাভেলেবিলিটি নষ্ট হচ্ছে। এখানে কিন্তু এরকম অথরাইজড ইউজার আনঅথরাইজড ইউজার নাই, কারণ হচ্ছে এটা পাবলিক ফেসিং ওয়েবসাইট, এখানে তাদের বিভিন্ন অফারগুলো থাকে, সবাই দেখতে পারে। তো এই হচ্ছে অ্যাভেলেবিলিটির মধ্যে একটু মানে আর কি দুটো টাইপ বললাম আর কি, যে এই ক্ষেত্রে আর কি এরকম হতে পারে। তাহলে আমরা কি শিখলাম? তিনটা জিনিস শিখলাম, একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, একটা হচ্ছে ইন্টিগ্রিটি, আর একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। যখনই কোনো অ্যাটাক হয় দেখবেন যে, যখনই অ্যাটাকের বিভিন্ন ইয়ে আসে, হোয়াইট পেপার আসে বা অমুক ইয়ে আসে, এবং অ্যাটাকের একটা নাম্বার থাকে, যেমন সিভি বলি আমরা, কমন ভালনারেবিলিটিস এক্সপোজার্স। হ্যাঁ, তো এইটা হচ্ছে যখনই কোনো অ্যাটাক হয় তখন একটা, মানে যখনই কোনো দুর্বলতা পায় কোনো রিসার্চার, তখন একটা এরকম সিভি জেনারেট হয়, অর্থাৎ একটা নাম্বার জেনারেট হয়। হ্যাঁ, নাম্বার, একটা নাম্বার আছে, যেমন 2021, তারপর একটা র্যান্ডম নাম্বার, এটা সিরিয়াল ওয়াইজ থাকে আর কি। প্রথম 2021 সালের প্রথম যেটা আসছে সেটা এক নাম্বার হবে, 2021 সালে তারপরে যেটা আসছে 2 নাম্বার হবে, এইভাবে আসবে। হ্যাঁ, তো এই সিভি নাম্বারে দেখবেন যে এক জায়গা থাকে সেভারিটি, সেভারিটি থাকে যে 7.9, 8 বা 5 এরকম। এই সেভারিটিটা ক্যালকুলেট করে হচ্ছে এই তিনটা জিনিসের উপর নির্ভর করে, যে এখানে কোনটা ব্রেক হচ্ছে, কনফিডেন্সিয়ালিটি ব্রেক হচ্ছে, না ইন্টিগ্রিটি ব্রেক হচ্ছে, না অ্যাভেলেবিলিটি ব্রেক হচ্ছে। তো সবচেয়ে কম সেভারিটি হচ্ছে অ্যাভেলেবিলিটি কিন্তু, কারণ এখানে কিন্তু কোনো মডিফিকেশনও হয় না, বা কোনো ডাটা ব্রিচও হয় না, লিকও হয় না। এখানে হচ্ছে যে সার্ভিস সে পাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, সার্ভিস পাচ্ছে না, এটা একটা ইয়ে, সার্ভিস পাওয়ার কথা ছিল, তাদের হয়তো বিজনেস লস হতে পারে এই কারণে। হুম। কিন্তু ইন্টিগ্রিটি আর কনফিডেন্সিয়ালিটির চাইতে অ্যাভেলেবিলিটিটা একটু কম গুরুত্বপূর্ণ তখন ধরা হয়। কিন্তু কারো যদি ডাটা মডিফিকেশন হয়ে যায়, মডিফাই হয়ে যায়, বা কনফিডেন্সিয়াল ডাটা হয়ে যায়, যেমন আমার ইউজার নেম পাসওয়ার্ড যদি লিক হয়ে যায়, তাহলে কি এটা, আমার পাসওয়ার্ডটা হচ্ছে কনফিডেন্সিয়াল জিনিস। হুম। তো এটা হচ্ছে আমার জন্য সমস্যা। তো এই জাতীয় জিনিসগুলোতে দেখা যাচ্ছে ওই প্রত্যেকটা ভালনারেবিলিটিতে কিন্তু এই তিনটা ক্যাটাগরি থাকে, এবং প্রত্যেকটার উপরে একটা স্কোর থাকে। সেভারিটিতে ওই তিনটা মিলে একটা স্কোর হয় তখন। তা যার সেভারিটি যত বেশি, সেই অ্যাটাকের ইয়েটা তত বেশি, মানে হচ্ছে কি বলে, বিপদ আর কি। সে তত ঝুঁকির সম্মুখে আছে আর কি, যদি কারো এরকম ভালনারেবিলিটি থেকে থাকে। তো ইনফরমেশনের সিকিউরিটি বলতে আমরা এই তিনটা জিনিসকে বুঝি মূলত। হ্যাঁ, এটাই হচ্ছে ইনফরমেশন সিকিউরিটির প্রিন্সিপাল বা এলিমেন্ট আর কি। তিনটা এলিমেন্ট, এটা আপনারা সব জায়গায় পাবেন আর কি। সে আপনি ইনফরমেশন সিকিউরিটির উপর যদি পিএইচডিও করেন, তাও দেখবেন এই প্রথমে এই তিনটা কথা আছে। ওকে, আচ্ছা, এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া, আপনারা যারা অনলাইনে আছেন? হ্যালো।
না ব্রাদার, ক্লিয়ার। আমি তো হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? আপনাদের কোনো কিছু? না ব্রাদার, ক্লিয়ার। ওকে, সামনে আগাই তাহলে নাকি? আচ্ছা, ইনফরমেশন সিকিউরিটি যে তিনটা এলিমেন্ট আমরা দেখলাম, মূল তিনটা জিনিস এইটা, এর সাথে আরো কিছু জিনিস আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে এর সাথে এই যে টার্মিনোলজি গুলো, এগুলো আমাদের কাজে লাগবে, এগুলো আমাদের বুঝতে হবে। প্রথমটা হচ্ছে অথেন্টিসিটি। অথেন্টিসিটি মানে হচ্ছে আপনাদের কোনো আইডিয়া? অথেন্টিসিটি, অথেন্টিসিটি, অথরাইজেশন, এই দুটো হচ্ছে একসাথে থাকে বলা যায় আর কি, কাছাকাছি মানে আর কি পাশাপাশি থাকে এই দুটো জিনিস। আচ্ছা, একটা উদাহরণ দিই। আমি কোনো ওয়েবসাইটে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকি, তাই না? ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, ঢুকার পরে আমি আমার প্রোফাইল চেঞ্জ করতে পারি, প্রোফাইল ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারি, নাম চেঞ্জ করতে পারি, প্রোফাইল চেঞ্জ করতে পারি। কিন্তু আরেকজন ইউজারের কি কোনো কাজ ইয়ে করতে পারি, কোনো কিছু মডিফাই করতে পারি? পারি না। তো এই যে আমি যে এটা বললাম, যে আমার কাজ যে বললাম, আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, ঢুকার পরে আমার প্রোফাইল চেঞ্জ করতে পারি আমি, আর অন্য কোনো কাজ করতে পারি না। এইটাই হচ্ছে আমার কাজের লিমিট। তো এই টুকের মধ্যে কোনটা অথেন্টিসিটি এবং কোনটা অথরাইজেশন, এটা কি আপনারা বুঝতে পারতেছেন? অথেন্টিসিটি আপনি আর অথরাইজেশন আপনি যেহেতু মডিফিকেশন করতে পারতেছেন, এখন এটা বলে ভিতরে আপনার প্রোফাইল চেঞ্জ করতে পারতেছেন। আচ্ছা, ওকে, গুড। হ্যাঁ, মানে অথেন্টিসিটি হচ্ছে যে, আরেকটু ভালোভাবে যদি বলি, যে আমি আমার ইউজার নেম দিচ্ছি, হ্যাঁ, অর্থাৎ আমার আইডেন্টিটি ওইটা, যে আমি ইমরান, আমার আইডেন্টিটি, আমি বলতেছি যে আমি ইমরান, এবং তার প্রমাণ কি? আমি পাসওয়ার্ড দিচ্ছি। এটাই হচ্ছে অথেন্টিসিটি। এই যে পাসওয়ার্ডটা দিচ্ছি, এটাই হচ্ছে আমি অথেন্টিসিটি, মানে আমি যেটা ক্লেম করতেছি সেইটার প্রুফ দেওয়াটা হচ্ছে অথেন্টিসিটি। এই যে আমি বললাম যে আমি ইমরান, এখন আমি ইমরান বলার পরে আমার প্রমাণ দিলাম যে আমি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, অর্থাৎ যখন পাসওয়ার্ড দিচ্ছি তখন বোঝা নেই অথেন্টিক। ওকে, তারপরে ঢুকে আমি কি কি করতে পারতেছি? এই যে আমি প্রোফাইল চেঞ্জ করতে পারতেছি, এটা হচ্ছে আমার অথরাইজেশন, মানে আমি কি কি কাজ করতে পারবো। হ্যাঁ, আমি চাইলেই অ্যাডমিন যে কাজ করতে পারে সেই কাজ করতে পারবো না। আমি আমার কাজটুকু, ইউজারের জন্য যে কাজ অ্যাসাইন করা আছে, বা আমার জন্য ইমরানের জন্য যে কাজ অ্যাসাইন করা আছে, সাপোজ আমি প্রোফাইল চেঞ্জ করতে পারবো আর রিপোর্ট দেখতে পারবো, এরকম। আবার শুধু কেউ প্রোফাইল চেঞ্জ করতে পারবে, এরকম। তো এইটাই হচ্ছে অথরাইজেশন। তাহলে দুটো জিনিস গেল, অথেন্টিসিটি, অথরাইজেশন। এরপর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। আচ্ছা, অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে যেমন এই যে আমি ঢুকলাম, প্রোফাইল চেঞ্জ করলাম, বা আরো যদি কাজ করতে পারি আমার অথরাইজেশন থাকে, সেগুলো কাজ করলাম। এখন দিন শেষে এই যে কাজগুলো আমি করলাম, যত কাজ করলাম, এইটা কে করছে? ধরেন আমার নাম আমি চেঞ্জ করছি, বা আরো কিছু কাজ করছি। এখন এইটা আসলে দিন শেষে কে করছে এটার থাকা, যে লক, মানে এই যে এটা যে ইমরান করছে, বা এটা যে অমুক করছে, এই যে লকটা, অডিট লক বলেন বা লক বলেন, এই যে ডিফাইন করা যে হ্যাঁ এটা ইমরান করছে, এইটাই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অর্থাৎ আমি আমি যা কাজ করতেছি সেই কাজের দায়বদ্ধতা আমারই আর কি, মানে এটা ডেফিনিট থাকবে যে হ্যাঁ এই কাজ করছে। আমি অস্বীকার করলে আর মানে আর কি অস্বীকার করার উপায় নেই আসলে, কারণ আমি ঢুকছি, হ্যাঁ আমি ঢুকছি, আমার অথেন্টিসিটি হয়েছে, তারপর অথরাইজেশন অনুযায়ী কাজ করছি, এবং এই যে কাজ করছি তার লগও আছে, যে হ্যাঁ এটা ইমরান করছে বা এটা অমুক করছে। এটাই হচ্ছে আমার অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা, যে আমি কাজ করতেছি। সাপোজ একটা ভাইটাল পোস্ট, যেমন ডিবিএ, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর,
হ্যাঁ, এখন ডিবি এর যদি ধরেন দুইজন ডিবি আছে একটা ব্যাংকে, তাদের যদি কমন ইউজার থাকে, সাপোজ ইউজার নেম হচ্ছে ডিবিএ, এখন আমিও ঢুকতে পারি ডিবিএ দিয়ে, আর একজনও ঢুকতে পারে ডিবিএ দিয়ে। এখন কেউ একজন একটা টেবিল ডিলিট করে দিল, ধরেন ডাটা ডিলিট করে দিল কাস্টমারের, কে করছে? এখন আপনি ধরতে পারবেন তাকে? দুইজনের যে কোনো একজন করছে, কিন্তু আপনি তো মানে স্পেসিফিক করতে পারতেছেন না যে কে, ইমরান করছে নাকি আর একজন করছে। তো এই যে ইয়েটা থাকে, মানে কেউ কিন্তু অ্যাকাউন্টেবল না এখানে। হ্যাঁ, দুইজনের কেউই অ্যাকাউন্টেবল না, কে করছে ধরতে পারবেন না তো আপনি, কারণ এটা কমন ইউজার নেম। তো এই জন্য এইটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, মানে অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে এই যে দায়বদ্ধতা নিশ্চিত করাটা, যে হ্যাঁ তাদের ইউজার নেম যদি থাকতো একটা ইমরান আর একটা অমুক, তাহলে ধরা যেত যে কে টেবিলটা ডিলিট করছে। ওকে, বুঝতে পারছেন উদাহরণটা? আপনারা কি বুঝতে পারতেছেন ভাই? হ্যালো। জি ভাই বুঝতে পারছি। জি ভাই শোনা যাচ্ছে। না, শোনা যাচ্ছে না, বুঝতে পারতেছেন কিনা তাই বলতেছি। জি ভাই, জি জি। আমি যে উদাহরণগুলো দিচ্ছি, উদাহরণগুলো দিয়ে যে বোঝানোর চেষ্টা করতেছি, এটা কি ধরতে পারতেছেন তো নাকি? জি জি। সমস্যা হলে আমাকে ঠিক বলবেন, আছে হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা ওকে, ঠিক আছে ভাই। বা আপনাদের যদি মনে হয় যে না এটা কি বলে, আপনাদের জন্য কোনো আইডিয়া থাকে, বা আমার ইসের সাথে আমি যেটা বলতেছি তার সাথে যদি আপনাদের ইয়েটা অমিল হয়, গড়মিল হয়, তা বলতে পারেন আর কি। কনফিউশন থাকলে বলতে পারেন, আমরা তখন কনফিউশন নিয়ে কাজ করবো আর কি, এটাকে অ্যাড্রেস করবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে নন রেপুডিয়েশন। নন রেপুডিয়েশন মানে হচ্ছে যে আমি একটা কাজ করে সেটা অস্বীকার করতে পারবো না যে আমি করি নাই, এটা অস্বীকার করতে পারবো না। সাপোজ আমি একটা চিঠি পাঠাইলাম, নর্মালি কি হয়, ধরেন এখন আমি পোস্ট অফিসে একটা চিঠি পাঠাইলাম, আমি সাইন দিয়ে পাঠাইছি, তাই না? আবার আপনার কাছে যখন যাবে পোস্টম্যান, তখন আপনি যে রিসিভ করছেন সেটারও একটা সাইন নিয়ে আসে, তাই না, যে আপনি আসলে রিসিভ করছেন। এখন চাইলেই তো আমি অস্বীকার করতে পারবো না যে না, এই চিঠি আমি পাঠাইনি। আবার সে রিসিভ করেও অস্বীকার করতে পারবে না যে না, আমি রিসিভ করি নাই, কারণ তার সাইন ওইখানে আছে। এটা হচ্ছে নন রিপুডিয়েশন, যে আমি ইচ্ছা করলে অস্বীকার করতে পারবো না, কাউকে কোনো ডাটা পাঠায় যে আমি পাঠাই নাই, আবার যে রিসিভ করছে সেও অস্বীকার করতে পারবে না যে আমি রিসিভ করি নাই। এটাই হচ্ছে নন রিপুডিয়েশন। নন রিপুডিয়েশনের একটা উদাহরণ হচ্ছে ডিজিটাল সিগনেচার। আমরা যখন কোনো মেইল দিই, হ্যাঁ, তখন কিন্তু ডিজিটাল সিগনেচার ইউজ হয়। এবং ডিজিটাল সিগনেচারের যদি আমরা পড়ি, মানে ডায়াগ্রামটা যখন দেখি, তাহলে দেখা যাবে যে আমি এরকম সিগনেচার দিয়ে পাঠাচ্ছি, এবং সেটাকে ডিক্রিপ্ট করার জন্য সে আমার কি ইউজ করতেছে। অর্থাৎ আমি যে পাঠাইনি সেটা আমি বলতে পারবো না, কারণ আমার কি ইউজ করতেছে। আবার ওই দুটো যখন মিলে যাচ্ছে, তখন সে বলতেছে যে না, হ্যাঁ ঠিক আছে, সেও কিন্তু অস্বীকার করতে পারবে না, যেহেতু সে ওটা মিল পাচ্ছে, দুইজনের একজনও অস্বীকার করতে পারবে না। এটা হচ্ছে নন রেপুডিয়েশন। তাহলে আমরা সিআই এর পাশাপাশি আরো কয়েকটা জিনিস দেখলাম, যে অথেন্টিসিটি, অথরাইজেশন, অ্যাকাউন্টেবিলিটি আর নন রেপুডিয়েশন, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে তাহলে আমরা এই পর্যন্ত যেটা দেখলাম যে ইনফরমেশন সিকিউরিটি কি জিনিস, ইনফরমেশন কি সিকিউরিটি কি, ইনফরমেশন সিকিউরিটি বলতে কি বোঝায়, এবং সাথে আরো কিছু টার্মিনোলজি। এসিটা কি একটু কমায় দেওয়া যায়? একটু ঠান্ডা লাগে। মানে হ্যাঁ, টেম্পারেচার বাড়ায় থাকে, বাড়ায় থাকে, 20 দেন। এটাও বাড়াবো। এই যে এটা 20 25 দিলেও হয়, বাইরের টেম্পারেচার তো কম আসলে। এটা 25 করে দেন, দুটো একই করে দেন। হুম। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা আসি যে হ্যাকিং কি আসলে। হ্যাকিং আপনারা সবাই এখন জানেন যে কি জিনিস, যে আনঅথরাইজডলি কোনো অ্যাক্সেস, কোনো সিস্টেমে অ্যাক্সেস গেইন করাটাই হচ্ছে হ্যাকিং।
মানে হ্যাকিং বলতেই আমরা বুঝবো আসলে যে আনঅথরাইজডলি কোনো কিছু অ্যাক্সেস গেইন করা। কারণ হ্যাকিং এই কারণেই আমাদের কিন্তু আসছে যে এথিক্যাল হ্যাকিং, হ্যাকিংটাকে আমরা নেগেটিভলি ধরে নিচ্ছি, এই কারণে আমরা এথিক্যাল হ্যাকিং এর সামনে আগে একটা শব্দ এথিক্যাল নিয়ে আসছি। অর্থাৎ এথিক্যাল হ্যাকাররা কি করে, যে পারমিশন নিয়ে কাজ করে। এটা হচ্ছে সিস্টেম প্রোটেক্ট করার জন্য কাজ করে। আর হ্যাকাররা হচ্ছে সিস্টেম ব্রেক করে, অর্থাৎ তারা হচ্ছে পারমিশন না নিয়েই কাজ করে সিস্টেমটাকে ব্রেক করতেছে। অর্থাৎ আনঅথরাইজডলি কোনো অ্যাক্সেস, কোনো সিস্টেমের অ্যাক্সেস গেইন করাটাই হচ্ছে হ্যাকিং। হ্যাকিং এর জন্য তারা বিভিন্ন মেথড ইউজ করতে পারে, বিভিন্ন করতে পারে। তো মোটা দাগে আমরা হ্যাকারদের 3 ভাগে ভাগ করতেছি, আরো অনেক ভাগ আছে, স্ক্রিপ্ট কিডিজ বা এই স্টেট স্পন্সরড মেলা ভাগ আছে আর কি। কিন্তু আমরা মোটা দাগে এই 3টা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট, একটা হোয়াইট হ্যাট, একটা গ্রে হ্যাট। ব্ল্যাক হ্যাট মানে আপনারা বুঝতেছেন, এরাই হচ্ছে হ্যাকার আর কি, আনঅথরাইজড কাজ করে আর কি, আনঅথরাইজডলি অ্যাক্সেস গেইন করে। আর হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে যে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা যে প্রসেস ফলো করে বা যে টুলস ইউজ করে, হোয়াইট হ্যাট হ্যাকাররাও সেই একই প্রসেস ফলো করে, একই টুলস ইউজ করে, একই নলেজ ইউজ করে। বাট এরা হচ্ছে সিস্টেমকে, এদের পারপাস হচ্ছে সিস্টেমকে প্রোটেক্ট করা, অর্থাৎ যেখানে ভালনারেবিলিটি আছে সেটাকে মিটিগেট করে যাতে ওই ব্ল্যাক হ্যাট হ্যাকাররা ঢুকতে না পারে, এই কাজ করা। তারা হচ্ছে পারমিশন নিয়ে করে, ওনারে পারমিশন নিয়ে এই কাজটা করে। হ্যাঁ, রাইট। আর একজনের পারপাস হচ্ছে প্রোটেক্ট করা, আর একজনের পারপাস হচ্ছে এটাকে ব্রেক করা। আর গ্রে হ্যাট হচ্ছে মাঝামাঝি বলা যায়। মাঝামাঝি কিরকম, যে ধরেন সে আনঅথরাইজডলি কারো সিস্টেম স্ক্যান করলো, করে বিভিন্ন ভালনারেবিলিটি পাইলো, সেটাকে এক্সপ্লয়েট করলো, কিন্তু কোনো ক্ষতি করলো না, না ক্ষতি করে বললো যে তোমার এখানে এরকম ভালনারেবিলিটি আছে। তাহলে ওনারকে বললো যে তোমার এখানে কোনো এইরকম ভালনারেবিলিটি আছে, তুমি ইয়ে করো, হ্যাঁ তুমি সমাধান করো, অথবা আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে পারো। সে আসলে কোনো ব্ল্যাক হ্যাটাররা যেমন ক্ষতি করে, তার ডাটা চুরি করলো বা বিভিন্ন জিনিস চুরি করলো বা লিক করে দিল বা মডিফাই করলো, এই জিনিসগুলো করে না সে। কিন্তু সে মানে আর কি প্রথম অ্যাক্সেসটা সে কিন্তু আনঅথরাইজডলি নিচ্ছে। তারপরে হয়তো সে ক্ষতি করতেছে না, বাট করতেছে যে তুমি কনসালটেন্সি নিতে পারবা, তুমি এটা ঠিক করো। তো এইটা হচ্ছে, এটা 3 প্রকার আর কি। আমরা বললাম মোটা দাগে ব্ল্যাক হ্যাট, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট। আরো বিভিন্ন প্রকার আছে, অনেক জায়গায় অনেক অনেক প্রকার আছে, সেগুলো আমরা আলোচনা করলাম না। এখন এই যে বিভিন্ন প্রসেস মানে টাইপের হ্যাকাররা সবাই কিন্তু একই প্রসেস ফলো করে, একই প্রসেস, একই টুলস সবাই ফলো করে। সেটা কি, প্রথমে হচ্ছে রিকগনাইসেন্স করে, অর্থাৎ তার ইনফরমেশন গ্যাদার করা। রিকগনাইসেন্স মানে হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। ধর আমাদের টার্গেট সম্পর্কে আমরা যতভাবে পারবো আমরা ইনফরমেশন গ্যাদার করব। যেমন হচ্ছে তার, সেটা হতে পারে যেমন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমেও হতে পারে। সাপোজ তার, সে আমার যে টার্গেট কোম্পানি, সেই টার্গেট কোম্পানির কোনো এমপ্লয়ির কাছ থেকে আমি ইনফরমেশন নিলাম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে, তার সাথে ভালো বন্ধুত্ব করে বিড়ি সিগারেট খাওয়াইলাম, খাওয়ায় তারপরে গল্প করতে করতে বিভিন্ন ইনফরমেশন নিলাম, এরকম হতে পারে। আবার হতে পারে যে তার ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিলাম, বা তার অন্য জায়গা থেকে ইনফরমেশন নিলাম, ফিজিক্যাল অফিস থেকে ইনফরমেশন নিলাম, হেল্প ডেস্ক থেকে ইনফরমেশন নিলাম। এই যে ইনফরমেশন নেওয়া, এই ইনফরমেশন নেওয়া যতভাবে পারা যায় আমরা নিব আর কি। এটা হচ্ছে রিকগনাইসেন্স বা ইনফরমেশন গ্যাদারিং। এখন এরপরে আসতেছে স্ক্যানিং। স্ক্যানিং এ হচ্ছে আমরা টুলস ইউজ করি মূলত, যে সাপোজ এই যে তার একটা ওয়েবসাইট আছে আমরা জানলাম, হ্যাঁ, তো এই ওয়েবসাইট গুলো এখন স্ক্যান করা শুরু করলাম আমি, যে এই ওয়েবসাইটে এসে কি সার্ভার ইউজ করতেছে, ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজটা কি, কোন টেকনোলজি ইউজ করছে, তার আইপি অ্যাড্রেস কি, তারপরে হচ্ছে কবে ক্রিয়েট করছে ওয়েবসাইটটা, আপডেট করতেছে কিনা ঠিক মতো, এই যে জিনিসগুলো আমরা এগুলো স্ক্যান করা শুরু করলাম। তারপরে হচ্ছে এখানে কি কি সার্ভিস সে ইউজ করতেছে ওয়েবসাইটে, তারপর ওই সার্ভিসের কি কি ভার্সন ইউজ করতেছে, ওই ভার্সনে কোনো ভালনারেবিলিটি আছে কিনা পরে আমরা এইভাবে দেখবো আর কি। মানে আগে এই জিনিসগুলো নিয়ে নেবো স্ক্যান করে।
এখন আমরা স্ক্যান করে যে রেজাল্ট পেলাম, ওই যে বিভিন্ন সার্ভিস ইউজ করতেছে, সার্ভিসের এই ভার্সন ইউজ করতেছে, তখন আমরা দেখব যে এই ভার্সনের কি ভালনারেবিলিটি আছে। যদি ভালনারেবিলিটি থাকে তাহলে অনেক সময় ইন্টারনেটেই ওই যে সিভি বলে না, এই সিভি পাওয়া যদি আমি পেয়ে যাই, ওই ভালনারেবিলিটি থাকলে কিন্তু স্ক্যানারই রিপোর্ট দেবে যে এই সিভি এর ভালনারেবিলিটি পাওয়া গেছে। তো ইন্টারনেটে কিন্তু ওই সিভি এর এক্সপ্লয়েটও পাওয়া যায় তখন। তো দেখা যাচ্ছে ওইটা যদি ইউজ করে আমি তাকে এক্সপ্লয়েট করতে পারি, তাহলে আমরা অ্যাক্সেস গেইন হয়ে গেল, আমি অ্যাক্সেস নিতে পারলাম। তারপর হচ্ছে মেইনটেইনিং অ্যাক্সেস, অর্থাৎ এই যে অ্যাক্সেস নেওয়ার পরে হচ্ছে এরপর হচ্ছে যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের এই স্টেজে হলো যে হ্যাকাররা 2 মাস আগে অ্যাক্সেস নিয়ে বসেছিল। তারপরে তারা বিভিন্ন প্যাটার্ন অ্যানালাইসিস করছে যে ট্রানজ্যাকশনের প্যাটার্ন কেমন, কত অ্যামাউন্টের ট্রানজ্যাকশন হয়, টিকিট সাইজ কত, এই যে বিভিন্ন যে অ্যানালাইসিস গুলো করা, সে কখন ট্রানজ্যাকশন হয় কখন হয় না, এই যে বিভিন্ন কাজগুলো সে করছে। শুধু বাংলাদেশ ব্যাংক না, এখানে যেখানে এরা এরকম ধরনের ব্যাংকে ইয়ে করে, অ্যাটাক করে, এখানে কিন্তু এরকম পারসিস্টেন্টলি থাকে। তারা অ্যাটাক করেই অমনি হয়ে যায় না আর কি, যে একটা কিছু করে বসে না, তার নীরবে থাকে আর কি। তো তো এটা হচ্ছে মেইনটেইনিং অ্যাক্সেস, যে আমি দেখতেছে যে কি ধরনের ট্রানজ্যাকশন হয়, কখন কখন ট্রানজ্যাকশন হয়। হ্যাঁ, এই যে অ্যানালাইসিস করার পরে দেখে যে কোনটা আমার সুইটেবল টাইম, আমার এখন যে আমি করব, আমি একটা কাজ করব, এখন আমার ফাইনাল স্টেপটা দিব আর কি, যে সাপোজ আমি টাকা চুরি করব, টাকা চুরি করার জন্য যে ফাইনাল স্টেপ ট্রানজ্যাকশন করা দরকার। তো এই ট্রানজ্যাকশন করার আগে সে প্যাটার্ন গুলো অ্যানালাইসিস করছে, করে 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 বুঝতে পারছে যে হ্যাঁ, এই সময়টাই যদি আমি ট্রানজ্যাকশন করি একে এখন কেউ দেখবে না। যেমন কি হলো যে রাত্রে ট্রানজ্যাকশন হলো 2টা-2:30টার দিকে, ওই সময় কি কেউ দেখবে? কেউ দেখবে না, আমরা তো ঘুমাই থাকি। তো এই যে জিনিসগুলো এই অ্যানালাইসিস করার জন্য তো ওই সিস্টেমে থাকতে হচ্ছে, এটাই হচ্ছে মেইনটেইনিং অ্যাক্সেস, যে আমি যে অ্যাক্সেস পাইছি সেটাকে মেইনটেইন করা আর কি। যে আমি অনেকক্ষণ হয় 2 মাস থাকলাম, 3 মাস থাকলাম, তারপরে একটা কাজ করলাম। এরপর হচ্ছে ক্লিয়ারিং ট্র্যাক্স, অর্থাৎ এই যে কাজ হয়ে গেল, ট্রানজ্যাকশন আমি করলাম, টাকা পয়সা চুরি হয়ে গেল, এখন আমি চলে আসব। চলে আসার আগে এই যে কাজগুলো আমি করছি, ধর সাপোজ এখানে একটা ম্যালওয়্যার দিছিলাম, সেই ম্যালওয়্যারের মাধ্যমে আমি অ্যাক্সেসটাকে পারসিস্ট করতেছিলাম, সে ম্যালওয়্যার আমি মুছে দিলাম, বা ইভেন্ট লগ মুছে দিলাম, বা অন্যান্য আরো যদি ফাইল ডকুমেন্টস আমার থাকে সেগুলো মুছে দিলাম। এই যে মানে ট্র্যাক গুলোকে মোছা আর কি। তো এই 5টা ধাপে অ্যাকচুয়ালি হ্যাকিংটা হয়, হ্যাকিং ফেজেস বলি আমরা এই 5টা ধাপ। তো আপনারা সবাই বুঝতে পারছেন যারা অনলাইনে আছেন ভাইয়া? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যালো, জি ভাই, বুঝতে পারছি। বোঝা যাচ্ছে তাই না? জি জি জি। 1 2 3 4 5 জন আছেন আপনারা, তাই না? ওকে, এখন হচ্ছে আমরা আসি যে স্কিলস অফ অ্যান এথিক্যাল হ্যাকার, একজন এথিক্যাল হ্যাকারের কি কি স্কিল থাকা উচিত। আমরা এটাকে 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল আর একটা হচ্ছে নন টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিলটা হচ্ছে যে এই যে আমাদের সিস্টেম সম্পর্কে জানা, যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, লিনাক্স কিভাবে কাজ করে, হ্যাঁ, এই সিস্টেমগুলো জানা। তারপর বিভিন্ন যে আছে যে নেটওয়ার্কিং, হার্ডওয়্যার, সফটওয়্যার, এই যে বিভিন্ন জিনিসগুলো, এইগুলো জানাটা হচ্ছে তার একটা স্কিল। যে এগুলোকে আমরা টেকনিক্যাল স্কিল বলতেছি। হুম, যে যেমন ধরেন যারা অ্যাকচুয়ালি এক্সপার্ট হ্যাকার তারা কিন্তু সবসময় টুল তৈরি করে, নিজের টুল তৈরি করে, নিজের টুল তৈরি করে তারা, তার মানে কি তারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা কিন্তু নিজের টুল তৈরি করতেছে। সাপোজ এনম্যাপ, এনম্যাপ তো নিশ্চয়ই কেউ একজন করছে তাই না, বানাইছে আর কি, এবং সেটার ডেভেলপমেন্ট হচ্ছে। তো এই যে একটা টুল তৈরি করছে, তার মানে কি তার সে কিন্তু নিজের একটা টুল তৈরি করছে। তারপরে হচ্ছে আরো অন্যান্য যে টুলগুলো দেখা যাচ্ছে নিজস্ব ম্যালওয়্যার তৈরি করে তারা, হ্যাকাররা কিন্তু নিজস্ব ম্যালওয়্যার তৈরি করে। নিজস্ব ম্যালওয়্যার তৈরি করে কারণ হচ্ছে যে সে যখন নিজের একটা ম্যালওয়্যার তৈরি করবে তখন অন্য কেউ তো এটা জানবে না, অন্য অ্যান্টিভাইরাস কোম্পানি এটা জানবে না, সুতরাং অন্য অ্যান্টিভাইরাস কোম্পানির জন্য এটা ধরতে সমস্যা হবে। হ্যাঁ, সে সহজেই ইভেট করতে পারবে। সে দেখা যাচ্ছে এই জন্য একটা ম্যালওয়্যার তৈরি করে ফেললো।
যাতে কোনো অ্যান্টিভাইরাস ধরতে না পারে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে তার টেকনিক্যাল স্কিলের মধ্যে। তারপর হচ্ছে কি নন টেকনিক্যাল স্কিল। এখন একজন এথিক্যাল হ্যাকারের নন টেকনিক্যাল স্কিল কেন দরকার? কারণ হচ্ছে এথিক্যাল হ্যাকার হচ্ছে সে এথিক্যাল হ্যাকার যখন আমরা বলি সে কিন্তু হচ্ছে কারো দ্বারা অ্যাপয়েন্টেড হচ্ছে। সাপোজ কোনো একটা কোম্পানি বলতেছে যে তুমি আমার এই জিনিসটা দেখে দাও, বা সে কোনো কোম্পানিতে কাজ করতেছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি সে একটা অর্গানাইজেশনের মধ্যেই থাকতেছে আর কি, একটা প্রফেশনাল এনভায়রনমেন্টের মধ্যে থাকতেছে। একটা প্রফেশনাল এনভায়রনমেন্ট বলতে পারি আমরা। সেখানে থাকতেছে, হয় তাকে কেউ হায়ার করতেছে মানে বেসিসে, পার্ট টাইম বেসিসে, বা তাকে ফুল টাইম বেসিসে হায়ার করতেছে, বা সে ইন্ডিপেন্ডেন্টলিও হয়তো কাজ করতেছে, কিন্তু একটা প্রফেশনাল এনভায়রনমেন্টে। তো এই এনভায়রনমেন্টে যখন কাজ করবে তখন হচ্ছে তার কি কি দরকার হবে, যে সাপোজ একটা কোম্পানি দেখা যাচ্ছে যে নতুন নতুন যে ইয়েগুলো আসতেছে, এই ফিল্ডটা তো ডাইনামিক ফিল্ড, একদম মানে প্রতিদিন হাজার হাজার নতুন নতুন জিনিস আসতেছে। তো এই যে নতুন নতুন জিনিস আসতেছে এইগুলো কত দ্রুত আমি গ্র্যাব করতে পারতেছি, কারণ আমার তো আমার কোম্পানিকে সেভ করা লাগবে। তো এই জিনিসগুলো যদি আমি গ্র্যাব করতে না পারি তাহলে আমার জন্য সমস্যা, আবার কোম্পানির জন্য সমস্যা। আমি যদি ঠিকমতো সার্ভিস না দিতে পারি আমার কোম্পানি আমাকে রাখবে না। তো এই যে মানে দ্রুত লার্ন করার যে অ্যাবিলিটি, সেটা একটা নন টেকনিক্যাল স্কিল। বা প্রবলেম সলভিং স্কিল, যেটা আর কি, যে কোনো একটা প্রবলেম আসলে সেটা কিভাবে আমি সলভ করতেছি। তারপর হচ্ছে আরো যে জিনিসটা থাকে যে সাপোজ আমার এই এনভায়রনমেন্টটা সিকিউর করার জন্য এখন হচ্ছে আমার দরকার, একটা টুলস দরকার। সাপোজ SIEM দরকার, বা হচ্ছে ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং টুল দরকার, যে কেউ কোনো ফাইল চেঞ্জ করতেছে কিনা। এটা তো আপনি সারাদিন বসে বসে দেখতে পারবেন না, ম্যানুয়ালি তো এগুলো দেখা সম্ভব না। যে 10,000 এমপ্লয়ি আছে, কে কোন ফাইল চেঞ্জ করলো, এটা কি ম্যানুয়ালি দেখা তো সম্ভব না। এই জন্য আপনার একটা টুলস দরকার। এখন আপনার ম্যানেজমেন্ট তো আর আপনার মতো বোঝে না যে এই টুলস এর উপকারিতা কি। আপনার ম্যানেজমেন্ট হচ্ছে বিজনেস বোঝে, সে কোম্পানির মালিক, তারা তারা বিজনেস বোঝে। তাদের যদি বলা হয় যে এই প্রোডাক্টের মাধ্যমে আপনি 10 টাকা খরচ করলে 100 টাকা আসবে, এইটা সে বুঝবে। কিন্তু এই ফিম টিম এইসব টুলস তারা বুঝে না। তো তখন কি হবে, তখন হচ্ছে এই যে জিনিসগুলোর বিজনেস পার্সপেক্টিভে আমাদের তাদের সামনে তুলে ধরতে হবে, এই স্কিলটা আমাদের থাকতে হবে। অর্থাৎ আমরা বিজনেস ম্যানেজমেন্টের কাছে যখন যাব তখন কথা বলতে হবে কি ভাষায়, বিজনেসের ভাষায়। যে সাপোজ আপনি যদি এই টুলটা না কেনেন তাহলে আমাদের এই ক্ষতি হবে, এবং এই ক্ষতি যদি হয় তাহলে আমাদের এত টাকা লস হবে। তো এটারে কনভার্ট করে নিয়ে যেতে হবে বিজনেস টার্মে, এবং এই যে আমার কত টাকা লস হবে বা কত টাকা লাভ হবে এই জিনিসগুলোতে কনভার্ট করতে হবে। তো এই যে স্কিলটা আপনি যে যদি এখানে একটা টেকনিক্যাল টার্ম বলেন তাহলে কিন্তু এখানে কোনো কাজ হবে না। আপনারে বলবে দরকার নেই, যা এটা আমি কিনতে পারবো না, এত টাকার জিনিস আমি খালি খালি এত টাকা খরচ করবো কেন। তাকে তো আপনার বোঝাতে হবে যে এত টাকা খরচ করলে, বুঝাইতে হবে যে এত টাকা খরচ করলে আপনার এত টাকা সেভ হবে। হুম, আর খরচ না করলে এইগুলো যাবে, এত টাকা লস হবে আপনার। এই যে জিনিসটা কমিউনিকেশন স্কিলটা, এই স্কিলটা একজন এথিক্যাল হ্যাকারের থাকতে হবে। অর্থাৎ আমার যে টেকনিক্যাল জিনিসগুলো এগুলো বিজনেস টার্মে তাদের সামনে প্রেজেন্ট করতে হবে। তারপর আমার দেখা যাচ্ছে যে ল, তারপরে যে আমার টেরিটরির যে ল মানে কান্ট্রির ল, আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে সেইগুলো সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে। বা পলিসি প্রসিজার কিভাবে তৈরি করতে হয় এইগুলো সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে। নাহলে কিন্তু সে এই জিনিসগুলো তো নিজের জন্য তৈরি করতে পারবে না, নিজের কোম্পানির জন্য তৈরি করতে পারবে না সে। কারণ একটা পলিসি হচ্ছে মানে পলিসি বলা হয় হচ্ছে নিজের জবকে সিকিউর করার জন্য একটা পলিসি। অর্থাৎ আপনি কিভাবে আপনার ইমেইল ইউজ করবেন, আপনার কোম্পানির ইমেইল কিভাবে, আপনার কোম্পানির এই ল্যাপটপ দিচ্ছে একটা, সেটা কিভাবে ইউজ করবেন, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু একটা পলিসির মধ্যে থাকে। পলিসি হচ্ছে কি অ্যাপ্রুভ করে কে বলেন তো? পলিসি অ্যাপ্রুভ করে হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস, অর্থাৎ মালিকরা সবসময়। অর্থাৎ মালিকের ওভারভিউটা এই পলিসির মধ্যে থাকে, যে মালিক কি চায় এই ফিলোসফিটা পলিসির মধ্যে থাকে। তো সেটা কিন্তু মালিক তো আর বসে বসে লেখে না, সেটা লিখতে হবে আপনার। হ্যাঁ, সেটা আপনার লিখতে হবে, আপনার ওই ফিলোসফি নিয়ে লিখতে হবে যে এইখানে এই দরকার, এই জিনিসগুলো বোঝাটা হচ্ছে একজন এথিক্যাল হ্যাকারের দরকার।
তো এই জন্য আমরা নন টেকনিক্যাল স্কিলটাও এথিক্যাল হ্যাকারের খুব গুরুত্বপূর্ণ। একজন হ্যাক মানে যারা ব্ল্যাক হ্যাট তারা কিন্তু এই জিনিসগুলো করে না আর কি। তারা হচ্ছে তাদেরও নিজস্ব অর্গানাইজেশন আছে কিন্তু তাদের এই জিনিসগুলো লাগে না অনেক সময়। হ্যাঁ, কারণ তারা অলরেডি জিনিসগুলো মানে আর কি ওইভাবে ম্যানেজমেন্টের কাছে সে তো না, ম্যানেজমেন্টের কাছে ওইভাবে দরকার হয় না। কিন্তু একজন এথিক্যাল হ্যাকারের এই জিনিসগুলো দরকার হয়, যেহেতু সে প্রফেশনাল এনভায়রনমেন্টে একটা কোম্পানিতে কাজ করতেছে বিভিন্ন ইসে। এখন কেন আমরা হ্যাকিং শিখবো আসলে? এতক্ষণ তো আমরা অনেক কথাই বললাম যে হ্যাকার কি জিনিস, কত প্রকার, তার কি স্কিল থাকা উচিত। এখন কেন আপনারা শিখবেন সেটা কিন্তু আপনারা জেনেই এখানে আসছেন, তাই না? আপনারা জানেন দেখেই কিন্তু আসছেন। এই যে আপনারা অনেকেই নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, কেন আসছেন? আপনারা এর গুরুত্ব বুঝতে পারছেন দেখেই কিন্তু আসছেন। হ্যাঁ, যে এই যে আমাদের এখন এক্সিস্টিং যে ফিল্ড বা ইন্ডাস্ট্রিতে এর ডিমান্ডটা কিন্তু ইনক্রিজিং, এবং অনেক ধরনের জব অপরচুনিটি এখানে আছে। আপনি কোনো কোম্পানিতে জব না করলেও কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারতেছেন, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করতে পারতেছেন। অনেক ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি কাজ করতে পারতেছেন এবং আর্নও করতে পারবেন। তো এটার আসলে অপরচুনিটি বলা যায় যে অনেক বড়, অনেক বড়। আমরা যদি ঠিকমতো ইকুইপড হই তাহলে কিন্তু এই অপরচুনিটি গুলো গ্র্যাব করা যাবে। ইভেন বাংলাদেশেও দেখেন, যেখানেই ইনফরমেশন সিস্টেম আছে সেখানে কিন্তু সিকিউরিটি দরকার আছে, তাই না? তো দেখেন যে একটা সাধারণ দোকানে গেলেও কিন্তু আপনার কি করে, ওই কম্পিউটার আছে একটা, সেখানে এন্ট্রি দেয়, এন্ট্রি দিয়ে আপনাকে বিল দিচ্ছে কম্পিউটার সিস্টেমে। তার মানে কি, তার একটা ইনভেন্টরি সিস্টেম আছে, অর্থাৎ কি কি মাল আসতেছে সেখানে এন্ট্রি দিচ্ছে, সেখান থেকে আবার বিক্রি হচ্ছে। তারপরে যে প্রোডাক্টের যে লাইফ সাইকেলটা সে কিন্তু ওই সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করতেছে। তো এই যে জিনিসগুলো এখানে সাধারণ একটা দোকানেও এই জিনিসগুলো আছে। তো আসলে ইনফরমেশন সিস্টেম এখন সব জায়গায়, সব বিজনেসই এখন ইনফরমেশন সিস্টেম দ্বারা ড্রিভেন। সুতরাং মানে এর ডিমান্ড দিন দিন বাড়া ছাড়া আর কোনো কমার কোনো ওয়ে নাই, এবং সব জায়গায় তখন কিন্তু এই সিকিউরিটি দরকার হবে, মানে এথিক্যাল হ্যাকারদের সব জায়গায় দরকার হচ্ছে। বাংলাদেশে কিন্তু ব্যাংক আছে কয়টা, 60টার উপরে ব্যাংক আছে, এনবিএফআই আছে অনেকগুলো, গার্মেন্টস আছে, ফার্মাসিউটিক্যালস আছে, হ্যাঁ, তারপরে আরো বিভিন্ন কোম্পানি আছে। সবগুলোই কিন্তু ইনফরমেশন সিস্টেম আছে সবগুলোতে, এবং খুব ভালো আকারে তারা ইআরপি সিস্টেম ইউজ করে। অনেক বড় বড় কোম্পানি, তো এগুলো এগুলো সফটওয়্যার ইউজ না করলে তো মেনটেন করতে পারে না। তো এই জন্য আসলে জব অপরচুনিটি অনেক, কাজ করার অপরচুনিটি এই ফিল্ডে অনেক। এখানে জাস্ট কয়েকটা আমি নাম লিখছি যে কি কি পজিশনে তারা যেতে পারে, সেরকম কয়েকটা নাম লিখছি। আচ্ছা, এখন আমরা তো স্কিল দেখলাম এথিক্যাল হ্যাকারের, এখন আমরা লিমিটেশন নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে একজন এথিক্যাল হ্যাকারের লিমিটেশনটা কি? লিমিটেশন হচ্ছে অ্যাকচুয়ালি এথিক্যাল হ্যাকারের না, লিমিটেশনটা হচ্ছে মানুষ হিসাবে। যেমন ধরেন একটা মানুষ সব সাইডে, যেমন এই যে সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্ক, সব সাইডে কি সমানভাবে দক্ষতা নিতে পারে না। কারণ এটা হচ্ছে মানুষের একটা লিমিটেশন, যে শুধুমাত্র এই এই ক্ষেত্রে না, কারণ আরো বিভিন্ন ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান বা অঙ্ক টঙ্ক সব জিনিসে কি সবাই সমানভাবে স্কিল্ড না। কিন্তু কি যে সবাই দেখা যাচ্ছে ওভারঅল একটা মানে আর কি জিনিসটা জানে। সাপোজ সব হ্যাকারই কিন্তু, এথিক্যাল হ্যাকারই কিন্তু সফটওয়্যার কি জিনিস জানে, মানে সফটওয়্যার জানে, হার্ডওয়্যার জানে, নেটওয়ার্ক জানে। কিন্তু এক একজন কিন্তু এক একটা সাইডে সে ফোকাস করে আগায়। কেউ সফটওয়্যার নিয়ে আগায়, ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে আগায়, সাপোজ ওয়েব অ্যাপ্লিকেশনে যত ধরনের প্রবলেম আছে তার এটা মানে হাতের মুঠোয় আর কি। বা কেউ দেখা যাচ্ছে হার্ডওয়্যার নিয়ে আগাচ্ছে, হ্যাঁ, সার্ভার সাইড নিয়ে আগাচ্ছে, সার্ভারের হার্ডওয়্যার নিয়ে আগাচ্ছে, হার্ডওয়্যারের কত ধরনের কি প্রবলেম হতে পারে, হ্যাঁ, এর খুঁটিনাটি সে সব কিছু জানে। এরকম নেটওয়ার্কে সে খুঁটিনাটি সবকিছু জানে, এই সব জিনিস। কিন্তু সবাই কিন্তু মোটামুটি ওভারঅল নেটওয়ার্ক, হার্ডওয়্যার, সফটওয়্যার সবই জানে, কিন্তু এক একজন এক একটা সাইডে এক্সপার্ট। এটাই হচ্ছে আমরা লিমিটেশন বলতেছি, যে একজন আসলে সমানভাবে সব সাইডে এক্সপার্ট হতে পারে না। কারণ আপনি যখন ধরেন দিনের তো 24 ঘন্টা, আপনার জন্য 24 ঘন্টা, আরেকজনের জন্য 24 ঘন্টা। তা এখন আপনি যদি সফটওয়্যারের পিছনে
10 ঘন্টা ব্যয় করেন, তার 14 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে আপনি তো অন্যান্য জিনিসের পিছনে কি কম সময় দিতে হচ্ছে, কারণ আপনার আরো কাজ আছে, ঘুম আছে, অমুক আছে, তমুক আছে, তাই না? তা আবার যদি সফটওয়্যারে না দিয়ে হার্ডওয়্যারে দেন, তার আরেকটা জিনিসে আপনার একটু কম সময় দিচ্ছেন। তো যে জিনিসের সময় বেশি দিবেন সেই জিনিস বেশি জানবেন, এটাই স্বাভাবিক। তো এটাই হচ্ছে আমাদের একটা ইয়ে। এই জন্য কিন্তু সবসময় দেখবেন যে এদের একটা গ্যাং থাকে। সবসময় এরা কিন্তু হ্যাকাররা কিন্তু কেউ একা না। যারা অ্যাটাক করে বিভিন্ন হ্যাকার গ্রুপ বলি, কি আমরা হ্যাকার গ্রুপ বলি, যে অমুক হ্যাকার গ্রুপ, তমুক হ্যাকার গ্রুপ। তার মানে কি, এটা একটা গ্যাং, মানে একটা গ্রুপ। এরা এই গ্রুপে হচ্ছে এরকম কম্বিনেশন থাকে। কেউ শুধুমাত্র নেটওয়ার্ক খুব ভালো জানে, ওর নেটওয়ার্কের ইয়ে আসলে ও দেখবে আর কি। বা কেউ সফটওয়্যার আসে, সফটওয়্যারও দেখবে, দেখতেছে, হার্ডওয়্যার দেখতেছে আরেকজন, এরকম আর কি। না সবাই কিন্তু মানে এক একজন এক এক সাইডে ইয়ে। সবগুলোই ভালো ডিমান্ড। আপনি যেটা এর সরি চা দেন, তো মানে সবগুলো আসলে এর ডিমান্ড আসলে কম বেশি নেই। হ্যাঁ, সবগুলোই সেম। আপনারা যেমন দেখবেন যে বিভিন্ন যখন কম্পিটিশন হয়, এই যে সাইবার রিলেটেড যে কম্পিটিশন গুলো, সেখানেও কিন্তু দেখবেন যে গ্রুপ আকারে পার্টিসিপেট করতে বলে। তার কারণ কি? কারণ হচ্ছে এখানে আহ, মানে শিক্ষণীয় বিষয় যেটা হচ্ছে যে আপনারা, তার আগে বলি যে আপনারা যখন ইউনিভার্সিটিতে তো কেবল শেষ করছেন, আপনারা থিসিস করছেন না, বা থিসিস প্রজেক্ট এগুলো করছেন, এগুলো কিন্তু ইন্টার্নশিপ প্রজেক্ট প্রজেক্ট থিসিস থিসিস এগুলো কিন্তু সবসময় গ্রুপ বেসিস করতে হয়, অ্যাটলিস্ট 2 জনের গ্রুপ থাকে, তাই না? কারণ কি? কারণ হচ্ছে আপনাকে গ্রুপ ওয়ার্কিং শিখাচ্ছে। হ্যাঁ, আপনি একা একাই সব কিছু করবেন বা পারবেন এরকম না। সেরকম এরকম বিভিন্ন পার্টি ইয়ে কম্পিটিশনেও গ্রুপ ওয়াইজ পার্টিসিপেট করতে বলে, অ্যাটলিস্ট 2 জন থাকতে হবে। তার মানে কি? মানে হচ্ছে যে ধরেন না একটা প্রবলেম আসলো, আপনি বললেন যে এই প্রবলেমটা এইদিকে মনে হয় যাচ্ছে। সাপোজ ধরেন আপনাকে দুটো ছবি দিয়ে দিল, ক্রিপ্টোগ্রাফির একটা প্রবলেম, স্টেগানোগ্রাফির একটা প্রবলেম দিল, সাপোজ যে দুটো ছবি দিয়ে দিল, বলল যে এখান থেকে আপনার আমাদের একটা ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ বের করো। তো এখন ধরেন আপনার আর গ্রুপমেট বললো যে দেখো তো এই ছবি দুটো, দেখো তো, আমার মনে হয় এই ছবি দুটো ডিফারেন্সটা বের করলে ফ্ল্যাগটা পেয়ে যাব, এরকম বললো আর কি। মানে আপনাকে কিন্তু আরেকজন গ্রুপমেট হিন্টস দিয়ে দিল, কিন্তু আপনার মাথায় আসতেছিল না। তখন আপনি কি করলেন? দেখলেন যে না, হচ্ছে না, ডিফারেন্স বের করে হচ্ছে না। তখন কিন্তু আপনার মাথায় আসলো যে ডিফারেন্স বের করে হচ্ছে না, তাহলে যোগ করে দেখি, মার্জ করে দেখি, মার্জ করে হয় কিনা। তো মার্জ করে দেখা গেল আপনি পেয়ে গেলেন জিনিসটা। তো এই যে গ্রুপ ওয়ার্ক আর কি, এবং একজন কিন্তু এক একটা হিন্টস দিয়ে আপনাকে হেল্প করতেছে। হুম। কিন্তু আবার দেখা যাচ্ছে যে প্রবলেমের ক্যাটাগরি তো থাকে অনেকগুলো, ফরেনসিক থাকে, ক্রিপ্টোগ্রাফি থাকে। তা যে দেখা যাচ্ছে ফরেনসিক নিয়ে এক্সপার্ট, সে কিন্তু ফরেনসিক নিয়ে আগাচ্ছে, যে আমি এটা দেখতেছি, তুমি ওইটা দেখো। সবাই এক জিনিস দেখলে হবে না কিন্তু। তো আসলে জিনিসটা হচ্ছে এটা যে সবাই এক সাইডে পারদর্শী, সমানভাবে পারদর্শী হয় না। এটাই হচ্ছে আমাদের লিমিটেশন, আমরা বলতেছি। আচ্ছা, এখন হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি পলিসি নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। যেটা আগে বলছি যে পলিসি হচ্ছে ম্যানেজমেন্টের ওভারভিউ, ফিলোসফি আর কি। অর্থাৎ মালিক কি চায়, আমার কোম্পানির মালিক কি চায়। আমার কোম্পানির মালিক চায় যে আমার কোম্পানির ইমেল দিয়ে কেউ ফেসবুকে লগ ইন করতে পারবে না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না, বা লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না, বা আমার কোম্পানির কেউ ফেসবুকে রাজনৈতিক পোস্ট দিতে পারবে না। এগুলো হচ্ছে তাদের পলিসি। এটা দু একটা উদাহরণ দিলাম আর কি, আরো অন্যান্য পলিসি তো আছেই। তো এটা হচ্ছে মালিক চায়, মানে মালিক এইটা চায়, এটাই কিন্তু পলিসি কে আসবে। যে তুমি ইমেল, সাপোজ ইমেল ইউজেস পলিসি, সেখানে লেখা থাকবে কেউ কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কোম্পানির ইমেল ইউজ করতে পারবেন না আপনারা, এরকম লেখা থাকবে আর কি। হুম। এবং এই পলিসিগুলো সবসময় শ্যাল দিয়ে হয়, যে পারবেন না, আপনার পারবা না, এরকম টাইপের। শর্ত না, শর্ত প্রযোজ্য না। বিষয়টা হচ্ছে যে এইটা করা যাবে না, বা এটা আমরা পারবো না, এরকম টাইপ আর কি। হ্যাঁ, মানে ইটা হচ্ছে কমান্ডিং, মানে আমি বোঝাচ্ছি যে পলিসিটা সবসময় কমান্ডিং, যে এটা করতে পারবা তুমি, এটা করতে তুমি পারবা না, এরকম আর কি। তো এটাই আমরা যে ম্যানেজমেন্টের যে ওভারভিউটা বা ফিলোসফিটা, এটা পলিসিতে রিফ্লেক্ট করে। সেটা আমরা আউটলাইন আকারে একটা ডকুমেন্ট আকারে তৈরি করি, এবং সেটা ওই ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করে। এবং অডিট যখন যায় তখন কিন্তু তারা প্রথমে পলিসি চায়,
যে আপনাদের পলিসিটা দেন, ইনফরমেশন সিকিউরিটি পলিসিটা দেন। তো সেই পলিসিতে সাপোজ লেখা আছে যে এরকম যে আমরা বছরে 2 বার আহ, ইয়ে করব, ডাটা রিকভারি সাইট থেকে আমাদের সিস্টেম চালাবো, পলিসিতে সাপোজ লেখা আছে। তখন ওরা বলবে যে ঠিক আছে, আপনার পলিসিতে এটা আছে, এখন আমাকে রিপোর্ট দেখান যে আপনারা বছরে 2 বার এই টেস্টটা করছেন কিনা। ডাটা সেন্টার থেকে সিস্টেম না চালায় ডাটা রিকভারি সাইট থেকে চালাইছেন, মানে অল্টারনেট একটা সাইট থেকে চালাইছেন আপনাদের সিস্টেম, এটা করছেন কিনা দেন। ওই পলিসি অনুযায়ী দেখেই কিন্তু সে কোশ্চেন করতেছে আপনাকে। তো এই যে জিনিসটা যে আমার মালিক এরকম চায়, মালিক কেন চায় এটা, যে 2 বার ডাটা রিকভারি সাইট থেকে সিস্টেম চালাতে হবে? কারণ মালিক চাচ্ছে যে কোনো কারণে আমার সিস্টেম যদি বসে যায়, তাহলে সেদিন ফেসবুক কত ঘন্টা ডাউন ছিল? 6 ঘন্টা ডাউন ছিল। তো এখন ফেসবুকের মতো কোম্পানি 6 ঘন্টা ডাউন থাকছে, বাংলাদেশে কোনো একটা কোম্পানি ডাউন থাকার কোনো ব্যাপার? মানে ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা মানে তো আরো বেশি, তাই না? কারণ বাংলাদেশে আরো কত সমস্যা আছে, শুধুমাত্র যে হ্যাকাররাই অ্যাটাক করবে তা না, আরো কত সমস্যা হতে পারে না? সেদিন দেখলাম যে ট্রাক যাচ্ছে, যাওয়ার সময় কি হচ্ছে, ট্রাক না, ডাবল ডেকার বাস, উঁচু না, হাইট তো বেশি, ও যাচ্ছে রাস্তার ওইখান থেকে যাচ্ছে, সব ওই ইন্টারনেটের তারগুলো ওর ছাদে বেঁধে ছিঁড়ে পড়ে গেছে, যেগুলোর পথে বাঁধছিল। তো এই যে কি কানেক্টিভিটি হয়ে গেল, ছিঁড়ে গেল, তার মানে কানেক্টিভিটি ডাউন, এখন আপনার সিস্টেমও দেখা যাচ্ছে ডাউন। তো এই যে ডাউন হয়ে গেলে তার তো বিজনেস লস আছে, তাই না? তো বিজনেস লস হলে সে তো এটা মানবে যে আমি টাকা দিয়ে ইয়ে করতেছি। এই জন্য সে চাচ্ছে যে অল্টারনেট সাইট থেকে, ওই যে তার কেটে পড়ে গেছে, এখন যেন অল্টারনেট সাইট থেকে আমি সঙ্গে সঙ্গে আপ করে দিতে পারি, আমার যেন বিজনেস লস না হয়, এটা। তো এইগুলো হচ্ছে আসলে আমি মানে স্লাইডে ওইভাবে লাইন বাই লাইন না পড়ে আমি মোটামুটি একটা ওভারঅল আপনাদের আইডিয়া দিয়ে গেলাম, এটা। তো এই এই যে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই বিষয় নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? যা বলছি তা কি বুঝতে পারছেন আপনারা? কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার? ওকে। আপনারা যারা অনলাইনে আছেন, জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন সবাই? জি তো ভাইয়া, জি আবির ভাই বলেন। জি ভাই, বুঝতে পারছি। ওকে ফাইন। আপনারা বুঝতে পারলেই আমার ভালো লাগে, কিন্তু আবার না বুঝে বললেন না যে বুঝতে পারছি। শেষে এটা মানে খাওয়ার ক্ষেত্রে আর পড়াশোনার ক্ষেত্রে কেউ লজ্জা পাবেন না। খাওয়ার ক্ষেত্রে লজ্জা পাইলে পেটে খিদা থাকবে, হ্যাঁ, লজ্জা পায় কম খাইলে। আর যদি লজ্জা পেয়ে প্রশ্ন না করেন বা না করেন, তাহলে কিন্তু আবার সমস্যা। না ভাই, বুঝতে পারছি। আর আমি হচ্ছে আসলে একটু বাইরে আছি, তো তো বাইরে থেকে ক্লাস। সরি। হ্যালো। হ্যাঁ জি, বলেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে যদি বুঝে থাকেন ভালো। আমরা আজকে প্রথম ওরিয়েন্টেশনে বলতে, ওরিয়েন্টেশন ক্লাসে মূলত ক্লাস হয় না, এটা ক্লাসই হয়ে গেছে আর কি, প্রথম ক্লাস হয়ে গেছে। তো আমরা আসলে আজকে বেশি দূর আগাতে চাচ্ছি না, এই পর্যন্তই রাখতে চাচ্ছি। নেক্সট থেকে ইনশাল্লাহ আমরা এর পরের ইয়েগুলো যে সরাসরি প্র্যাকটিক্যালি চলে যাব আর কি। হ্যাঁ, ইনফরমেশন গ্যাদারিং, স্ক্যানিং, এগুলো জিনিস নিয়েই আমরা তখন দেখবো আর কি। তো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করি। জি ভাইয়া, একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো। আচ্ছা দাঁড়ান, কে যেন জি আবির ভাই। হ্যালো। হ্যাঁ জি বলেন, জি ভাই, শুনতে পাচ্ছেন এটার আমাকে? হচ্ছে, এটার রেকর্ড তো আমরা পাবো তাই না, অনলাইন ক্লাসের? হ্যাঁ, রেকর্ড পাবেন, রেকর্ড পাবেন। জি, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ, রেকর্ড সো আমি পাবেন, হচ্ছে সমস্যা নেই। আসলে আজকে একটু বাইরে রয়েছি, তো ক্লাস ক্লাস জি, সো আমি আজকে একটু বাইরে রয়েছি, তো সো মানে ক্লাসটা বুঝতে পারছি, বাট আরো ভালোভাবে বুঝতে পারার জন্য আমি ওই অনলাইন রেকর্ডটা দেখে যদি আমি হোমওয়ার্ক করে আপনাকে নেক্সট ক্লাসে কিছু বিষয় জানতে চাই, তাহলে কি সেটা কোনো প্রবলেম?
হ্যালো হ্যাঁ, আপনি রেকর্ড পাবেন ভাইয়া, সমস্যা হ্যালো নেই। হ্যাঁ, জি, ওকে ব্রাদার ওকে। ওকে ওকে